বসো। তুষি শঙ্কিত একটু। ওই দিন অহেতুক যে একটা ধমক দিল লোকটা, বসলো ভয়ে ভয়ে। অয়ন বলল, বাড়িতে কোরআন পাঠ হচ্ছে, এই সময় মাথায় কাপড় দিতে হয়। তুষি বাধ্যের ন্যায় বলল, আচ্ছা। তারপর হাতটা তুলে চুল ঢাকলো সে। অয়নের ডাক পড়লো বাইরে। তড়িঘড়ি করে বিদায় নিল সে। তুষির সোজাসুজি সোফায় জয়নব বসেছিলেন। বিমর্ষ আদলের প্রৌঢ়া চোখ বন্ধ করে ফোপাচ্ছেন শুধু। পাশে বসা তনিমা আঁচলে মুখ চেপে রেখেছেন। চোখে ঝুপঝুপ করছে জলের কণা। একই রকম কাঁদছেন তিনিও। বাড়িতে এতগুলো মানুষ, অথচ কারো ঠোঁটে হাসি নেই। এতটা নিস্তব্ধ আর নিশ্চুপতা তুষি আগে কোথাও দেখেনি। ও বুঝল সবারই কান্না এই বিষণ্ণতা সায়নের জন্য। আহারে, কত ছোট বয়সে মরে গেল ছেলেটা। বেঁচে থাকলে দুই ভাইয়ের মতো বড় হতো নিশ্চয়ই। তনিমার কান্নায় এত কষ্ট হলো তুষির, মন চাইল উঠে গিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে আসতে। আচ্ছা, তুষি তো বেঁচে থেকে কিছু করতে পারল না। লোকের পকেট মারা ছাড়া ওর কোনো যোগ্যতাই নেই। ওর আয়ুটা সায়ন ছেলেটাকে দিলেও তো পারত। অন্তত বড় হবার পর সফল হয়ে দেশের জন্য কিছু করত সে। তুষি দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ চোখ পড়ল রেহনুমার দিকে। মুখ কালো করে দুহাতে দুটো বড় সাইজের গামলা নিয়ে আসছিলেন তিনি। ওতে ভর্তি পায়েস। তুষি মুখ ঘুরিয়ে ভাবলেও কেন যেন তাকালো। মনে হলো দুটো সামলাতে কষ্ট হচ্ছে ওনার। শরীরটা টেনে টুনে উঠে দাঁড়ালো। তাই চেঁচে বলল, আমাকে দিন, আমি নিয়ে যাই। রেহনুমা থামলেন, একটু অবাক হলেন ব্যাপারটায়। পরপর গম্ভীর মুখে বললেন, থাক, পা ভেঙেছে না, কাজের দরকার নেই, বসে থাকো। তুষির ভ্রু কপালে চলে এলো, কণ্ঠ শৃঙ্গে। হ্যাঁ। কি হ্যাঁ, সরো। পাশ কাটিয়ে চলে গেলেন তিনি। কিন্তু তুষি তাজ্জব চোখে হা করে রইল। ঠিক শুনেছে ও? এই মহিলা সত্যি এসব বলেছে? বাবা, যে পারে না তুষিকে সারাক্ষণ রান্নাঘরে বসিয়ে রাখতে, সে বলছে বসে থাকো। তুষির ওঠা বসা একটু কষ্টের, পাছে পায়ে ব্যথা লাগে। বসতে গেল, আচমকা নজর পড়ল সিঁড়িতে। ধবধবে সফেদ পাঞ্জাবি পরে নামছে ইয়াসির, মাথায় টুপি, চোখ মুখে দীপ্তর এক আভিজাত্য তার। তুষি আর বসল না, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সে পথে। ইয়াসিরকে পোশাকে আগে দেখেনি ও। হয় ইউনিফর্ম, নয় টি শার্ট। পাঞ্জাবি পরলে কাউকে এত সুন্দর লাগে? কি চোখ, কি নাক, চিবুকের কি তীক্ষ্ণ কাঠামো। তুষি খেয়ে হারাতে গিয়েও পিঠ সোজা করল। হক চকালো সেও চিন্তার বহরে। চোখ সরিয়ে গলা ছাড়ল। তাকাবে না করেও তাকালো আবার। আবার মাথা নোয়ালো। দৃষ্টির এই লুকোচুরির মাঝেই হুট করে ফিরল ইয়াসির। সোজাসুজি ঠার ওই চাউনিতে ভরকে গেল মেয়েটা। অপ্রস্তুতিতে ধপ করে বসে পড়ল জায়গায়। পাটায় লাগলো খুব। যন্ত্রণায় চোখ খিচে নিল তুষি, অথচ মুখ থেকে একটু শব্দ এলো না বাইরে। উঠোনে রান্না বান্নার আয়োজন বসেছে। যে পথ শেষ হয় সেই বিশাল ডেকে ঢেলে তোলা হচ্ছে পিকআপে। সাইফুল ব্যস্ত সে নিয়ে। ইয়াসির নিচে নামতে এগিয়ে এলেন। একটা ফর্দ মেলে বললেন, এখানে এতিমখানা লিস্ট করেছি, তুই একবার দেখে নে তো। ইয়াসির ফর্দটা ধরলো, তবে তার নজর অন্য কোথাও। শওকতকে দেখিয়ে বলল, উনি এখানে কি করছেন? নিজের দিকে আঙ্গুল দেখে কাজ থামিয়ে চাইলেন শওকত। পরিস্থিতি বিগড়ে যাওয়ার একটা স্বল্প আঁচ পেয়ে গেলেন সাইফুল। কাঁধে হাত রেখে স্বর নামিয়ে বললেন, দেখ বাবা, আজকের দিনে আর এসব। ইয়াসির পুরোটা বলতে দিল না। চাচাকে এড়িয়ে সরাসরি বাবার দিকে চাইল সে। বলল সোজাসুজি, মেজর শওকত আলী, দয়া করে আপনি আমার ভাইয়ের কোনো কিছুতে হাত দেবেন না। তার উঁচু কণ্ঠ পৌঁছে গেল বাড়ির কোনাকুনিতে। সরব ঘর নীরব হলো। কাজে বহাল মানুষগুলো চাইল ফিরে। ইউশাইরির মুখ দেখল নিজেদের। শওকতের চেহারা থমথমে হয়। এক পল স্ত্রীর পানে চাইলেন তিনি। জয়নব বললেন, দাদু ভাই, আজ তো সায়ন দাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী, আজকের দিনে অন্তত এইসব রাগারাগি ছেড়ে দাও। ইয়াসির চড়া গলায় বলল, না, আজকাল বলে কিছু নেই দিদুন। উনি আমার ভাইয়ের কোনো কাজে নিজেকে জড়াবেন না, না মানে না। সাইফুল অতিষ্ঠ গলায় বললেন, কেন এমন করছিস সাত্য? এমনি সময় যেমন তেমন হলেও বাড়িতে আজ এত লোক, এর মধ্যে তোর এসব সিনক্রেট না করলেই হয়। আমি কোনো সিনক্রেট করতে চাইছি না বলেই এত শান্তভাবে বললাম ওনাকে, তুমি তোমার ভাইকে সব থেকে দূরে থাকতে বলো, ব্যাস, তাহলে তো মিটে যাচ্ছে সব। শওকত মুখ খুললেন এবার।
নরম কণ্ঠে বললেন, আমি কেন দূরে থাকবো স্বার্থ? কেন আমি ওর কিছুতে হাত দেব না? তুমি ভুলে যাচ্ছ আমি ওর বাবা, ও আমার সন্তান। ওর সব কিছুতে তোমার আগে আমার অধিকার আছে। ইয়াসির হেসে ফেলল, বিদ্রুপের হাসি, ভ্রু নাচিয়ে বলল, তাই নাকি? আপনি ওর বাবা? তা যেদিন ওই প্রচণ্ড শীতের মধ্যে আমি আর আমার মা আমার ভাইয়ের লাশ নিয়ে হাসপাতালে বসেছিলাম, সেদিন আপনার এই পিতৃত্ব কোথায় ছিল? যখন শায়নের চিকিৎসার জন্য আপনাকে বারবার ফোন করা হচ্ছিল আর আপনি মুখের ওপর লাইন কেটে দিচ্ছিলেন, তখন আপনার পিতৃত্ব কোথায় ছিল? তখন আপনার মনে হয়নি আপনার সন্তান আছে, আপনি কারো বাবা? আজ খুব অধিকার দেখাচ্ছেন, তাই না? পরপরই কঠিন চোখে চাইল ইয়াসির, দাঁত চেপে বলল, আমার মাকে মানসিকভাবে পুরোপুরি ধ্বংস করে দিয়ে অধিকার ফলতে সে নতুন অশান্তি চাইছেন এখন? শওকত হতবাক হয়ে বললেন, স্বার্থ, তুমি আমার সাথে কিভাবে কথা বলছো? হ্যাঁ মানছি আমার ভুল ছিল, সেজন্য আর কতবার ক্ষমা চাইবো আমি? ওই একটা ভুলের জন্য আর কতভাবে কথা শোনাবে তোমরা আমাকে? ফুঁসে উঠল ইয়াসির। কিসের ভুল? অন্যায়টাকে ভুল বলে চালিয়ে দেবেন না মেজর। ঘরে স্ত্রীর এই খণ্ড নারীতে আসক্ত হওয়া ভুল? সন্তান ফেলে সংসার ফেলে সেই নারীকে বিয়ে করতে যাওয়া ভুল? তনিমা ভেজা কণ্ঠে আর্তনাদ করে উঠলেন। চুপ কর স্বার্থ, আল্লাহর দোহাই লাগে, চুপ কর তুই। ইয়াসির চোখ বুজে শ্বাস ফেলল, মাথা ঠান্ডা করে বলল, ওনাকে এখান থেকে যেতে বলো মা, আমাদের ওনাকে দরকার নেই। ফর গডস সেক ওনাকে যেতে বলো এখান থেকে। আমি চেষ্টা ওনাকে নিতে পারছি না। শওকতের চোখ ছলছল করে উঠল, বড্ড মায়া হলো সাইফুলের। বললেন, স্বার্থ ছাড় নাই সব, যা হবার তা তো হয়ে গেছে, অনেক বছর তো হলো। সায়ন কি ফিরে আসবে বল? জন্ম মৃত্যু এসবে তো মানুষের হাত নেই। এই একটা ব্যাপার নিয়ে তুই ভাইজানের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিস। মানুষটা ভেতরে ভেতরে কত কষ্ট পায় তুই জানিস না? এবার অন্তত ভুলে যায় ওসব। ইয়াসির কণ্ঠ নেমে আসে, গাঢ় হয়। বলে, না চাচ্ছ, চাইলেও পারবো না আমি। আর শুধু একটা ব্যাপার তো নয়, ওনার ওই অপরাধ শুধু আমার মায়ের বকি খালি করেনি, আরো অনেক অনেক কিছু হারিয়েছে। হতে পারে সে অনেকের মধ্যে তুমিও আছো। সাইফুল কপাল গোছালেন। আমি আমি আবার কি হারালাম? ঢোক গিলল ইয়াসির, এক পল চাইল বাবার দিকে। কপালে জমে থাকা ঘাম হাত তুলে মুছলেন শওকত। ইয়াসির আর বলল না সেসব, প্রসঙ্গ পাল্টালো কড়া ভাষায়। আপনি প্লিজ এখান থেকে যান, আপনাকে আমার সহ্য হয় না। বাবা হিসেবে আপনি যেমন কলঙ্ক, তেমনি কলঙ্কের আমার মায়ের স্বামী হিসেবে আমি চাই না সে কলঙ্ক আমার ভাইয়ের কোনো পবিত্র কাজে সামিল হোক। শওকত নিস্তব্ধ হয়ে পড়লেন, মুখখানা ফ্যাকাশে হলো অপমান আর অসম্মানের তোড়ে। ব্যথিত চোখে স্ত্রীর পানে ফের চাইলেন তিনি। জয়নব কিছু বলতে চাইলেন, দিল না ইয়াসির। ঘোষণা করলো মাঝপথে, আচ্ছা বেশ, আপনি থাকতে চাইছেন যখন থাকুন, আমি চলে যাচ্ছি। ইয়াসির যেতে নিলে থামালেন শওকত। আর্য গলায় বললেন, না না, তুমি কেন যাবে? আমি যাচ্ছি। সত্যি তো বাবা হিসেবে আমি কি করতে পারলাম? আমার জন্যই তো। কথা কেড়ে নিল ও, খুব শক্ত গলায় বলল, এসব অতীত আমি শুনতে চাই না, দেরি হচ্ছে, গেলে যান এক্ষুনি। শওকত শ্বাস ফেললেন, কথা বাড়ালেন না। চাইলে পারতেন হয়তো, কিন্তু তর্কযুদ্ধের শক্তি যেন নেই। অপরাধীর মতো মাথা নুইয়ে চলে গেলেন ঘরে। তনিমার চোখে এক প্রস্থ জল টলমল করে উঠল। ভেজা কণ্ঠে বললেন, কেন এমন করলি বাবা? মানুষটা কত কষ্ট পেয়েছে বলতো। ইয়াসির কাছে গেল, হাঁটু মুড়ে বসলো মায়ের কাছে। শান্ত অথচ দৃঢ় গলায় বলল, তুমি আজ আর কিছু বলো না। অন্যের কষ্ট দেখতে দেখতে নিজের অনুভূতি এমন শূন্য নামিয়ে এনেছ, তাই আজকাল কেউ তোমার কষ্ট নিয়ে ভাবছে না। এবার অন্তত একটু নিজেকে নিয়ে ভাবো মা। তোমার ছেলে বড় হয়েছে, সে আগের মতো ছোট আর অসহায় নেই যে সব জেনে চুপ করে থাকবে। যে যা করেছে তোমার সাথে, তাকে ঠিক ততটুকু ফেরত দেবো আমি, দেবই। ছেলের হাতটা ধরে হুহু করে কেঁদে উঠলেন রমণী। সবার হতাশার মাঝে কেবল বাকরুদ্ধ হয়ে রইল তুষি। ঘটনার সবটা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অয়ন উঠোনে ছিল, রেহনুমাও সেখানে। দুজন একই সঙ্গে ভেতরে এলেন। একটু আগে দেখে যাওয়া গমগমে বসার ঘরে নিশ্চুপতার এই ভয়ানক মোড় দেখে বিভ্রান্ত হয়ে পড়লেন তারা। অবসন্ন মলিন চেহারাগুলো অয়ন একবার একবার করে দেখলো, জিজ্ঞেস করলো বিভ্রম নিয়ে, কিছু হয়েছে? সাইফুল উল্টো ঘরে চোখের পানি মুছলেন।
স্বাভাবিক থাকার প্রয়াস করে বললেন, না না, কি হবে? ওই সায়নের জন্য একটু সবাই দাঁড়িয়ে কেন? সময় নেই, হাত চালাও। অয়ন, গাড়িতে খাবার উঠেছে। হ্যাঁ, আমি মাত্র উঠিয়ে দিয়ে এলাম। আচ্ছা, তাহলে আস্তে ধীরে বের হই সবাই। কি বলিস সাত্য? নিশ্চুপ ইয়াসির মাথা নাড়ল, এক হাত ধরে দাঁড় করালো মাকে, পেশিবহুল বাহুতে আগলে নিয়ে চলল। তারপর ইউষা এসে দিদুনকে তুলল, আইরিনও ধরল অন্য পাশ থেকে। পায়ের ব্যথায় খুব একটা হাঁটতে পারেন না প্রৌঢ়া। আস্তে ধীরে সবাই বেরিয়ে গেলেও একই জায়গায় শান্ত নদীর মতো বসেছিল তুষি। দু চোখ জুড়ে প্রশ্ন আর বিস্ময়ের ভেলকি নিয়ে মেয়েটা চুপ করে আছে। রেহনুমা যেতে নিয়েও থামলেন, কিছু একটা ভাবলেন ওকে দেখে। ছুঁড়ে ছুঁড়ে বললেন, এই মেয়ে, বাড়ি কিন্তু ফাঁকা, আবার চুরি করে পালিও না। অবশ্য পা তো ভাঙা, পালাবে কি করে? যাকগে, সাবধানে থেকো। রেশমি আছে, কিছু লাগলে ডেকে ওকে। গেলাম, যত্ত সব। তুষি হুহা করল না, ঠিক করে শুনেছে কিনা কে জানে। ইয়াসিরের প্রতিটা কথা কানে বাজছে তার। বাবার প্রতি এত রাগ কেন মানুষটার? কেন বড় ভাইয়ের মৃত্যুর জন্য বাবাকে দায়ী করছিলেন উনি? এমন সহজ একটা বাড়িতে রহস্যের এত প্যাচ থাকতে পারে? এই বাড়ি নাইলে তুষি কোনোদিন জানতেই পারত না। দিনের ঝিম ধরা মুহূর্ত, ফাঁকা বাড়ি, সবকিছু নিস্তব্ধ, শ্রান্তিতে বুঝে আসা সময়ের মতো। ভাঙা পাটা লম্বালম্বির সামনে ছড়িয়ে খাটে বসে আছে তুষি। রেশমি ওকে ঘরে দিয়ে গেছে অনেকক্ষণ হবে, কিন্তু এখন পর্যন্ত খাবার টাবার কি? ঘুম ভাঙার পর থেকে তুষি দাঁতে দানা অব্দি কাটেনি। পেট মুচড়ে ওঠার কষ্টে মেয়েটার বসে থাকতে পারল না। রেশমির চুল অতিরিক্ত লম্বা, সবসময় অজগরের মতো বিশালাকার বেনুনি করে রাখে। তুষি গলা তুলে ডাকলো, বেনুনিওয়ালি, ও বেনুনিওয়ালি, হোয়াই নট গিভেন মি নাস্তা? টাইমলি ইট নাস্তা ইজ ইম্পর্টেন্ট। ও বেনুনি, শুনছো? দুটাকে ছুটে এলো মেয়েটা। ওর নাই হাত মুছতে মুছতে এসে দাঁড়ালো ঘরে। বেনুনি অলি লাগাইছো কেন? আমার নাম রেশমি, নাম দইরা ডাকতে পারো না? পারি না বলেই তো ডাকিনি। আমাকে নাস্তা দাও, জলদি খিদে পেয়েছে। দিতেছি বাপ, সময় তো লাগে, ধৈর্য সয় না মাইয়াডার। সংসার করবো কেমনে কেডা জানে। করতে করতে ঘর ছাড়লো রেশমি। তুষির ওসব শোনার সময় নেই, ওকে যা বলার বলুক গে, খাবার এলেই চলবে। রেশমি ফিরে এলো নাস্তা নিয়ে, দুটো রুটি আর ডিম পোচ, সাথে এক গ্লাস টলটলে জল। সবকিছু দুম করে রাখলো বিছানায়, বলল ছুঁড়ে ছুঁড়ে, লন ম্যাম সাহেব, আপনার নাস্তা খাইয়া আমার উদ্ধার কইরা লন। এত খোঁচাখুচি কথা তুষির পাশ কাটিয়ে চলে গেল। মেয়ের মন চোখ আপাতত খাবারের থালায়, ক্রস্ত ঝাঁপ দিল সেখানে। রুটি ছিঁড়ে ডিমে ছোয়ালো, মুখে দেওয়ার মাঝে রেশমি বলল, আমি বাজারে যাইতাছি, আইতে সময় লাগবো, কিছু দরকার পড়লে কও, দিয়া যাই। আমার হয়েছে জ্বালা, বাড়ির মানুষের সেবা করতে করতে এখন কামের মাইয়ারও সেবা করন লাগে। কেন যে আমার পাউডা বাংলো না, নাইলে তো আমিও বিছনায় বইয়া নাস্তা করতে পারতাম। তুষি কপাল কুচকে চাইলো, আগের পরে সব কথা ফেলে প্রশ্ন করলো ছটপট, তুমি কেন বাজারে যাবে? বাজারের জন্য অন্য লোক থাকে না? রেশমির চটপটে খই ফোটানো জিভ মিও এলে অমনি আমতাম করে বলল, জামু, ওই কাম আছে কয়ডা, বড় মায় কইছে আমারে যাইতে, আর যেই বাজার করে হেও তো যাইব। তুষি ভ্রু নাচিয়ে বলল, সত্যি বাজারে যাচ্ছ নাকি অন্য কিছু? কোনোভাবে ওই লোকের সাথে কোনো চক্কর টক্কর চলছে না তো? রেশমির চোখ বেরিয়ে এলো, আচমকা ধর ফরিয়ে বসলো ওর সামনে, অনুরোধ করে বলল, কাউরে কও না প্লিজ, মোবারক খুব জোরাজুরি করতেছে, বাসাত কেউ নাই তো, আমি সব কাম শেষ কইরাই যাইতেছি, সবাই আওনের আগে চইলামু। তুমি কিছু কইও না তুষি, মোবারকের বাইতে কথা পাকা হোক, হের পর আমি সবাই রে জানামু, এর আগে জানাইলে আমারে কামতে বাইর কইরা দিব। তুষি হোঁচট খেলো, চোখের হোঁচট, হতভম্ব শুধু। রেশমির হাত ধরে অনুনয় করলো কতক্ষণ,
ঘরের বাইরে থেকে মোবারক স্বরে ডাকলো হঠাৎ। আরেক দফা অনুরোধ ছেড়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল মেয়েটা। তুষি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, বিড়বিড় করে বলল, কিন্তু আমি তো মজা করছিলাম। পরপরই বীতস্পৃহ আওড়ালো, কি আজব বাড়ি মাইরি, ওকে অমুক তমুককে পছন্দ করেই যাচ্ছে, আবার প্রত্যেকেই লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। ধুর, শুধু আমি আজ অব্দি একটা প্রেম করতে পারলাম না। এই যে বিটকেল পুলিশটা আমাকে আটকে রাখলো এখানে, আজ যদি আমারও একটা প্রেমিক থাকতো, ঠিক ও ব্যাটার নাক ফাটিয়ে দিয়ে নিয়ে যেত আমাকে। না রে তুষি, জীবনে কিছু কিছু ঘটনায় প্রেম করা খুবই জরুরি। একটু থামলো মেয়েটা, হতাশ শ্বাস ফেলে ভাবলো, কিন্তু আমি প্রেমিক কোথায় পাবো? আমার তো কাউকে পছন্দই হয় না। বাক্যের শেষে তুষি আবারও থম মেরে গেল। অদ্ভুতরে কাণ্ডের মতন চোখের পর্দায় ভেসে উঠল ইয়াসিরের ফর্সা শক্ত মুখটা। পাঞ্জাবি টুপি পরে সৌম্য যুবকে সিঁড়ি বেয়ে নেমে আসার দৃশ্য। নিঃশ্বাসের খুব কাছে এসে কপালে ব্যান্ডেজ করার অতীত ভেবে ক্রস্ত সোজা হয়ে বসল সে। মাথাটাকে ঘন ঘন ঝাঁকালো দুবার। না, এসব হাবিজাবি ভাবা যাবে না। এই বিটকেল থেকে যত দূরে থাকা যায় অতই মঙ্গল। দরজা খটখট শব্দ হলো তখনই। রেশমি বাইরে যাচ্ছে, তার মানে তুষির এত আফসোস হলো এবার। কতগুলো দিন বাইরে যায় না ও, ঘুরতে পারছে না, হাঁটাও বন্ধ। ইস, আজ পাটা ভালো থাকলে এক্ষুনি ভেগে যাওয়া যেত। বাড়িতে কেউ নেই, এমন মক্ষম সুযোগ কি আর আসবে? ধ্যাত, বিরক্ত চিত্তে কসরত পুহিয়ে শুয়ে পড়ল তুষি। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলো একটু। কিছু সময় কাটলো, তারপর হুট করে বিকট এক আওয়াজ ভেসে এলো বাতাসে। কাচের কোনো কিছু তীব্র ঝনঝনানি তুলে ভেঙে পড়ার শব্দে হুড়মুড়িয়ে চোখ মেলল তুষি। কোথায় কি ভাঙলো? বাড়িতে তো কেউ নেই, চোর ঢুকলো না তো? এই রে, ওই তো বড় চোর। ওর উপর বাটপাড়ি করতে আবার কে এসেছে এখানে? তুষির পায়ে ব্যথা, তাও টেনে টুনে নামলো কোনো রকম। কেউ না ধরলেও হাঁটা চলা মুশকিল। পাটা অল্প উঁচুতে তুলে ব্যাঙের মতো লাফাতে লাফাতে দরজায় এলো ও। স্টোর রুম থেকে খাবার রুমের প্রবেশ পথ সোজাসুজি। চোখ দুটো সেখানে তাক হলো তুষির। গোটা আকাশ মাথার ওপর ভেঙে পড়ল অমনি। মেঝেতে ছড়ানো ছিটানো কাচের মধ্যে পড়ে আছে শওকত। সদ্য গলার নলি কেটে ফেলে রাখা পশু যেমন ছটফট করে মাটিতে, ঠিক একই রকম বক্ষপট দাপাচ্ছে। জোরালো শ্বাস টানছেন, হাঁপাচ্ছেন, বুকে হাত দিয়ে কাতরাচ্ছেন এপাশ ওপাশ। তুষির মাথার সব ফাঁকা হয়ে গেল। হুশ এলো যখন, ছুট লাগালো ঝড়ের মতো। সহসা টান পড়ল গোড়ালিতে। ব্যথায় বিবশ হয়ে মুখ থুবড়ে পড়ে গেল মেয়েটা, অথচ থামল না আজ। কুকিয়ে গঙ্গিয়ে ভীষণ কষ্টে উঠে দাঁড়ালো ফের। প্লাস্টারের শক্ত বাধা ভুলে আবারও ছুটল তুষি। ধরফড়িয়ে শওকতের পাশে গিয়ে বসল। ভদ্রলোকের প্রৌঢ় মুখ ফ্যাকাশে, ঠোঁটের কোণে চকচক করছে ঘাম। বুকের বাপাশ ধরে কাতরাচ্ছেন। তুষির মনে পড়ল পুরনো কিছু কথা। বস্তিতে ওরা যেই ঘরে থাকে, সেই ঘরের মালিকের একবার এমন দশা হয়। ঠিক এমনই করেছিল লোকটা। হাসপাতালে নেয়ার পর মারা গেলেন। ডাক্তার জানালেন হার্ট অ্যাটাক করেছে। তুষি ঘাবড়ে গেল। তড়িঘড়ি করে শওকতের মাথাটা কোলে তুলল নিজের। ভদ্রলোকের চোখ বুজে আসছে। ঝাপসা দৃষ্টিতে একটু একটু তুষির মুখখানা দেখলেন। খুব কষ্টে বললেন, বুক জ্বলে যাচ্ছে, মরে যাচ্ছি, বাকিটা বলার আগে ভারী শরীর নিস্তেজ হয়ে পড়ল। চোখ জোড়া বুজে ফেলতেই বুকটা ছ্যাত করে উঠল তুষির। উদ্ভ্রান্তের ন্যায় দেখলো এদিক ওদিক। কি করবে এখন? কোথায় যাবে? কাকে ডাকবে? বাড়িতে তো কেউ নেই। না ওর কাছে ফোন আছে, আর না ও এবারে কারোর নাম্বার জানে। ভয়ে চিন্তায় ঘাম ছুটল তুষির। খুব জোরে ধরফর করছে বুক। শওকতের গাল চাপড়ালো কোমল হাতে। হাত পায়ের তালু ঘষল কিছুক্ষণ। না, সারা শব্দ নেই, এমনকি চোখের পাতা অব্দি নড়ছে না। এক্ষুনি হাসপাতালে না নিলে তো বাঁচানো মুশকিল। তুষি কোথায় যাবে বুঝতে পার। মাথাটা নামিয়ে রাখলো আবার। ব্যথায় নীল হয়ে যাওয়া পাটা টেনে হিচড়ে দৌড়ে এলো দরজার কাছে। ভাগ্যক্রমে রেশমি লক করে যায়নি। হয়তো ভেবেছিল ভাঙা পা নিয়ে তুষি নড়তে চড়তে পারবে না। ও দরজা খুলে মেঝেতে বসে পড়ল। গোড়ালির ব্যথায় যেন পা খুলে পড়ছে। গলার সবটুকু জোর দিয়ে চেঁচালো, কেউ আছেন? কেউ আছেন? এদিকে আসুন, ওনাকে হসপিটালে নিতে হবে। কেউ আছেন এখানে? মূল গেটের পাশে বসে ঝিমোচ্ছিলেন দারোয়ান।
মেলি চিৎকারে লাঠিটা বগলে গুজে ছুটে এলেন তিনি। বিধ্বস্ত তুষিকে দেখে চমকে গেলেন, খুব অধৈর্য গলায় শুধালেন,